আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি হামলায় দিশাহারা ইসরায়েল, মজুদ রক্ষায় বেছে বেছে ক্ষেপণাস্ত্র ধ্বংসের সিদ্ধান্ত। বিক্ষোভকারীদের দাবি, শুরু হোক নিজ দেশকেই শাসন পরিবর্তনের ডাকে উত্তাল ইরানের সরকার হটাতে চাওয়া ট্রাম্পের আমেরিকা। ইরানি হামলা, রাসায়নিক লিক হওয়ার শঙ্কায় ইসরায়েলের রেড অ্যালার্ট, ঘরবন্দি হাজারো মানুষ। সৌদি আরবের বিমান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা, $300 মিলিয়ন মার্কিন গোয়েন্দা বিমান দুটুকরো, ট্যাঙ্কার এয়ারক্রাফট সহ ব্যাপক ক্ষতিসই। ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের উন্নত ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র নিরোধক ব্যবস্থার মজুদ বজায় রাখতে নতুন কৌশল গ্রহণ করেছে ইসরায়েল। এখন থেকে প্রতিটি আক্রমণ প্রতিহত না করে কেবল জনবসতিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এলাকায় আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্রগুলোকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে। চলমান সংঘাত পঞ্চম সপ্তাহে পদার্পণ করায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাষ্ট্রের সীমাবদ্ধতা দেখা দিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এখন তাদের উচ্চস্তরের প্রতিরক্ষা ব্যবস্থার পরিবর্তে তুলনামূলক নিম্ন স্তরের ব্যবস্থার আধুনিক সংস্করণ ব্যবহার করছে। এছাড়া যেসব ক্ষেপণাস্ত্র জনমানবহীন বা ফাঁকা জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলোকে ইন্টারসেপ্ট না করে পড়তে দেওয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নিম্নস্তরের পরিমার্জিত প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের ফলে সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের আর্দ এবং ডিমোনা শহরে দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়েছে। এ হামলায় আর্দ শহরে 18 শিশুসহ 31 জন এবং ডিমোনা শহরে 5 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 9 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যার চেয়েও বড় উদ্বেগের বিষয় হল এই শহরগুলোর অবস্থান। ডিমোনার পরমাণু চুল্লি এবং নেবাতিম বিমান ঘাঁটির মতো গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার কাছাকাছি এই হামলাগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় চাপ সৃষ্টি করেছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত 3টি স্তরে বিভক্ত। আয়রন ডোম রয়েছে স্বল্প পাল্লার রকেট ও ড্রোন ধ্বংসের জন্য, মাঝারি পাল্লার ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ডেভিড স্লিং, আর দীর্ঘ পাল্লার উচ্চতার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার জন্য রয়েছে অ্যারো 2 এবং 3। ফুরিয়ে আসছে মজুদ। 2025 সালের জুনে ইরানের সাথে আগের দফার সংঘর্ষে ইসরায়েলের অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। বর্তমান সংঘাতে ইরান 400-এর বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে। পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলা তো রয়েছেই। মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের সিনিয়র অ্যানালিস্ট তাল ইনবার বলেন, ইন্টারসেপ্টরের সংখ্যা সীমিত। লড়াই যত দীর্ঘ হবে মজুদ তত কমবে। ফলে কোনটি ধ্বংস করা হবে আর কোনটি নয় সে বিষয়ে অত্যন্ত সতর্ক হিসাব করতে হচ্ছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক টম কারাকো বিষয়টিকে আশঙ্কাজনক হিসেবে দেখছেন। তার মতে, বহু বছরের উৎপাদন আমরা মাত্র কয়েক সপ্তাহে বাতাসে উড়িয়ে দিচ্ছি। এই গতিতে চলা অসম্ভব। এক অসম যুদ্ধ। বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধ হিসেবে বর্ণনা করছেন। ইসরায়েলের অত্যাধুনিক ইন্টারসেপ্টরগুলো তৈরি করতে যেমন দীর্ঘ সময় লাগে তেমনি এগুলোর উৎপাদন খরচও অত্যাধিক। অন্যদিকে ইরান তুলনামূলক কম খরচে এবং দ্রুত সময়ে অধিক পরিমাণে ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালালেও এই হুমকি এখনও নির্মূল করা সম্ভব হয়নি। একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের শাসন পরিবর্তন বা সরকার হটাতে মরিয়া, ঠিক তখনই খোদ যুক্তরাষ্ট্রের রাজপথ কেঁপে উঠল ট্রাম্প বিরোধী স্লোগানে। শনিবার যুক্তরাষ্ট্র জুড়ে আয়োজিত নো কিংস র্যালিতে অংশ নিয়ে লাখ লাখ মার্কিন নাগরিক দাবি তুলেছেন, অন্য দেশে হস্তক্ষেপের আগে পরিবর্তন দরকার খোদ আমেরিকার অভ্যন্তরেই। তাদের স্পষ্ট বার্তা, শাসন পরিবর্তন শুরু হোক নিজের দেশ থেকেই। বিক্ষোভের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল মিনেসোটা। সেখানে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এজেন্টদের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এই আয়োজনে যোগ দিয়ে কিংবদন্তি রক তারকা ব্রুস স্প্রিংস্টিন বলেন, এই প্রতিক্রিয়াশীল দুঃস্বপ্ন এবং আমেরিকান শহরগুলোতে চালানো এই আগ্রাসন আমরা মেনে নেব না। আপনাদের এই লড়াই প্রমাণ করে এটি এখনও সেই স্বাধীন আমেরিকাই আছে।
ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল থেকে ন্যাশনাল মল পর্যন্ত মিছিলে বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ট্রাম্পকে লক্ষ্য করে লেখা ছিল, মুকুট নামিয়ে রাখো ভাঁড়। আয়োজকদের দাবি, পূর্ববর্তী র্যালিগুলোতে ৭০ লক্ষ পর্যন্ত মানুষ অংশ নিলেও এবার সেই সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৩,১০০টিরও বেশি ইভেন্ট নিবন্ধিত হয়েছে। বিক্ষোভের সাথে সংহতি জানিয়ে প্রখ্যাত অভিনেতা রবার্ট ডি নিরো এক ভিডিও বার্তায় মিনেসোটাবাসীকে অভিনন্দন জানান। আইসিই কর্মকর্তাদের শহর থেকে বিতাড়িত করায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। বিক্ষোভের এই তালিকায় আরও ছিলেন গায়িকা জোয়ান বায়েজ, অভিনেত্রী জেন ফন্ডা, ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং একঝাঁক অধিকার কর্মী, শ্রমিক নেতা ও নির্বাচিত প্রতিনিধি। বিক্ষোভকারীদের দীর্ঘ অভিযোগের তালিকায় রয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি, ট্রান্সজেন্ডারদের অধিকার খর্ব করা এবং অভিবাসীদের ওপর অমানবিক দমনপীড়ন। ক্যাপিটাল ভবনের সিঁড়িতে একটি বিশাল ব্যানারে লেখা ছিল, আমাদের কাছে বাঁশি ছিল, ওদের কাছে বন্দুক। বিপ্লব শুরু হয় মিনিয়াপোলিস থেকে। আমেরিকান ফেডারেশন অফ টিচার্সের প্রেসিডেন্ট র্যান্ডি ওয়েনগার্টেন বলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো না শোনার ভান করতে পারেন, কিন্তু রাজপথে নামা এই কোটি কোটি মানুষকে তিনি কোনোভাবেই উপেক্ষা করতে পারবেন না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদেশের রাজনীতিতে হস্তক্ষেপের বদলে ঘরোয়া সমস্যার সমাধান এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার এই গণদাবি ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। রোববার বিকেলে ইসরায়েলের নেগেভ মরুভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর বীরশেবার একটি শিল্পাঞ্চলে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। এই হামলার পর সংশ্লিষ্ট এলাকায় বিষাক্ত রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ওই এলাকার একটি রাসায়নিক কারখানায় আঘাত এনেছে। বর্তমানে বীরশেবার ওই শিল্পাঞ্চলটিতে ১৯টি কারখানা রয়েছে, যার মধ্যে ব্রোমাইড এবং বেশ কিছু ফার্মাসিউটিক্যাল বা ওষুধ তৈরির কারখানা অন্যতম। তবে সবচেয়ে উদ্বেগের কারণ হল, এই এলাকাটি ইসরায়েলের প্রধান বিপজ্জনক বর্জ্য নিষ্কাশন কেন্দ্রগুলোর একটি। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বীরশেবা ও এর আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার এবং সব জানালা ও দরজা শক্ত করে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। রাসায়নিক বিষক্রিয়া থেকে বাঁচতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকেই বাইরে বের না হতে বলা হয়েছে। হামলার পরপরই ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বর্তমানে ইসরায়েলি দমকল বাহিনী এবং উদ্ধারকারী দলগুলো আগুন নেভানোর পাশাপাশি সম্ভাব্য রাসায়নিক দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে। যে কোনো ধরনের সংক্রমণ রোধে তেল আবিব এবং মধ্য ইসরায়েলের সাথে বীরশেবাকে সংযোগকারী প্রধান হাইওয়েটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সামরিক সেন্সরশিপের কারণে ঠিক কোন কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা সেখানে কী ধরনের রাসায়নিক মজুদ ছিল তা এখনও প্রকাশ করা হয়নি। তবে মধ্যরাত থেকে ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ও শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্য করেই চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের এক ভয়াবহ মোড় হিসেবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রি গোয়েন্দা বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইরানের নিখুঁত নিশানায় মার্কিন বিমানটি মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, এটি ছিল তাদের ওয়েভ 84 অভিযানের দ্বিতীয় পর্যায়। হামলায় তরল ও কঠিয়ালানি চালিত মিসাইলের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন মধ্যপ্রাচ্যের যুদ্ধের এক ভয়াবহ মোড় হিসেবে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক E-3 সেন্ট্রি গোয়েন্দা বিমান বিধ্বস্ত হবার খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইরানের নিখুঁত নিশানায় মার্কিন বিমানটি মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর দাবি করেছে, এটি ছিল তাদের ওয়েভ 84 অভিযানের দ্বিতীয় পর্যায়। হামলায় তরল ও কঠিয়ালানি চালিত মিসাইলের পাশাপাশি বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। মার্কিন বাহিনীর অন্যতম কৌশলগত কেন্দ্র হিসেবে পরিচিত প্রিন্স সুলতান বিমানঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই হামলা চালানো হয়। আমাদের হাতে আসা ভিডিও বিশ্লেষণে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর 81005 নম্বর যুক্ত E-3G সেন্ট্রি বিমানটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানের পেছনের অংশ, যেখানে বিশাল ঘূর্ণায়মান রাডার ডোম থাকে, সেটি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়ে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। এছাড়াও স্যাটেলাইট ইমেজে একাধিক KC-135 রিফিউলিং বিমান এবং ঘাঁটির লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন দেখা গেছে। অত্যাধুনিক E-3 সেন্ট্রি এওয়াক্স সম্পর্কে তথ্য।
আক্রান্ত বিমানটি সাধারণ কোনো যুদ্ধবিমান নয়, বরং এটি মার্কিন আকাশসীমা নিয়ন্ত্রণের মূল শক্তি এওয়াক্স এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। কাজ, এটি আকাশে উড়ন্ত রাডার স্টেশন হিসেবে কাজ করে, যা 250 মাইলসের বেশি দূর থেকে শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে। মূল্য, প্রতিটি বিমানের আনুমানিক মূল্য প্রায় 270 থেকে 300 মিলিয়ন মার্কিন ডলার। বিশেষত্ব, এর পিঠে থাকা 30 ফুট চওড়া ঘূর্ণায়মান রাডার ডোমটি যুদ্ধের ময়দানে রিয়েল টাইম তথ্য আদান প্রদান এবং কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এই হামলার পর রিয়াদ এবং আশপাশের অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সৌদি প্রতিরক্ষা বাহিনী রাজধানী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও মিসাইল প্রতিহত করার দাবি করলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 12 জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইরানে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শনিবার 28 মার্চ সন্ধ্যা 5টা থেকে রাত 9টা পর্যন্ত তারা ইরান জুড়ে অন্তত 701টি হামলার ঘটনা রেকর্ড করেছে। দ্য হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRAN এর বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে 1 মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একদিনে এত বেশি হামলার ঘটনা খুব কমই দেখা গেছে। এই হামলাগুলোর মধ্যে প্রায় 74% হয়েছে দেশটির রাজধানী তেহরানে। তাদের হিসেবে এখন পর্যন্ত এই সংঘাতে 1551 জন ইরানি বেসামরিক মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত 236টি শিশু রয়েছে। এদিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইসরায়েলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থিত সরকার এর নিন্দা জানিয়ে বলেছে ইরান দেশটিকে যুদ্ধে জড়াতে চাইছে। যদি হুথিরা লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে থাকা বাব আল মান্দা প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে বৈশ্বিক অর্থনীতির জন্য আরেকটি বড় আঘাত হবে।